বলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নমস্কার বন্ধুরা, আমি ভাবনা তোমাদের জন্য নিয়ে এসেছি গল্প আসন। আচ্ছা, এই খনার বচন আমরা তো ছোটবেলা থেকে অনেকবারই বাবা মা দাদু দিদার মুখে শুনে এসেছি। তো আজকে রাজা বিক্রমাদিত্যের গল্পেও আমরা কিন্তু সেই খনার গল্পই তোমাদেরকে বলবো। রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভায় অন্যতম রত্ন ছিলেন বরাহ। সেই বরাহের যখন একটি পুত্র হলো, তখন তিনি গণনা করে দেখলেন নবজাত পুত্রের আয়ু মাত্র 10 বছর। তাই তিনি আর মায়া না বাড়িয়ে সন্তানকে একটি পাত্রের মধ্যে রেখে সমুদ্রে ভাসিয়ে দিলেন। সমুদ্রে পাত্রটি ভাসতে ভাসতে একসময় সিংহল দেশের কাছ দিয়ে পাত্রটি ভাসতে থাকলো। তখন রাক্ষসরাজ সেই পাত্রটিকে তুলে নিলেন। পাত্রটিকে তুলে নিয়ে শিশুটিকে তিনি রক্ষা করলেন। রাক্ষসরাজের কোনো সন্তান ছিল না। তিনি সেই কুড়িয়ে পাওয়া পুত্রের নাম দিলেন মিহির। ধীরে ধীরে মিহির বড় হলো। রাক্ষসরাজ পুত্রকে আকাশ পাতাল সম্বন্ধীয় জ্যোতিষশাস্ত্রে একেবারে দক্ষ করে তুললেন। অবাক কাণ্ড, কিছুদিন পরেই রাক্ষস রানীর কিন্তু একটি কন্যা হলো। সেই কন্যাটি হলেন আমাদের বহু পরিচিত খনা। খনা বড় হয়ে জ্যোতিষশাস্ত্রে অসাধারণ পণ্ডিত হয়ে উঠলেন। তারপরে রাক্ষসরাজ মহা ধুমধাম করে খনার সাথে মিহিরের বিয়ে দিল। মিহির আর খনা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। কিছুদিন পরে মিহির নিজের পরিচয় জানতে পারল। সকলের অজ্ঞাতে খনাকে নিয়ে তখন তিনি কি করলেন, নিজের জন্মভূমি উজ্জয়িনীতে এসে উপস্থিত। ঘুরতে ঘুরতে উজ্জয়িনীর রাজসভায় দুজনে এলে রাজা পরিচয় জানতে চাইলেন। মিহির বললেন, মহারাজ, আমরা জ্যোতিষী। রাজা শুনে বললেন, বেশ, যদি আপনারা জ্যোতিষী হন তবে বলুন তো, এই রাজ্যের রাজসভায় এই মুহূর্তে কতজন লোক আছে? উত্তরে মিহির বললেন, 1330। এবারে সৈনিকরা রাজসভায় উপস্থিত লোক গুনতে আরম্ভ করলেন। গুনে দেখা গেল 1329। রাজা বিক্রমাদিত্য বললেন, তাহলে আপনারা কেমন জ্যোতিষী? গণনা তো ঠিক হলো না। তখন সঙ্গিনী খনা বলে উঠল, ওই যে ভিক্ষুক, ওর ঝোলার মধ্যে চুরি করে আনা একটি শিশু আছে। ওই শিশুটিকে যদি মহারাজ গণনা করা হয় তাহলে একেবারে 1330। খনার কথা শেষ হতে না হতেই এক প্রৌঢ় এসে ভিক্ষুককে বললে, শয়তান, তুমি আমার ছেলে চুরি করে এনেছো, দাও, ছেলে দাও। এই বলে সেই লোকটি ভিক্ষুকের ঝোলা ধরে টানাটানি শুরু করলো। অবস্থা দেখে রাজার সেপাহীরা ভিক্ষুক আর সেই লোকটি দুজনকেই পাকড়াও করলেন। তখন মহারাজ সেই ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, কি আছে তোমার ঝোলার মধ্যে? ভিক্ষুক কোনো কথা বলে না, মাথা নিচু করে থাকে। তখন মহারাজ আদেশ করলেন, ওই ঝোলা কেড়ে নাও ওর কাছ থেকে, কেড়ে নিয়ে দেখো ওর মধ্যে কি আছে। এবারে ভিক্ষুকের আর কিছু করার রইল না। তার ঝোলা সেপাইরা কেড়ে নিল।
এবং সত্যি সেই ঝোলা থেকে একটা ফুটফুটে ছেলের মুখ, একটা ফুটফুটে ছোট্ট ছেলে বেরিয়ে এলো। এরপরে আর কি, সভায় উপস্থিত প্রত্যেকজন লোক এই দুই যুবক যুবতী জ্যোতিষীর গণনায় একেবারে মুগ্ধ হয়ে গেলেন। রাজাও সন্তুষ্ট হয়ে মিহিরকে তার অন্যতম সভাপণ্ডিতের আসন দিয়ে দিলেন। বিক্রমাদিত্যের অন্যতম পণ্ডিত বরাহ তখন খুবই অসন্তুষ্ট হয়ে প্রতিশোধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। একদিন রাত্রে খনা নিদ্রিত অবস্থায় আছে। বরাহ সেই সুযোগে ওদের উপর ছুরি নিক্ষেপ করলেন। পালঙ্কে দুটি কাঠের মূর্তি শায়িত ছিল, তাতে গিয়ে ছুরি লাগলো। মিহির আর খনা ছিল পালঙ্কের নিচে। এই দৃশ্য রাজা বিক্রমাদিত্য দেখে বরাহকে বললেন, হিংসা ত্যাগ করুন, এই যুবক যুবতী আপনারই পরম আত্মীয়। শুনে বরাহ বললেন, আমার আত্মীয়? এ কেমন করে সম্ভব? তখন খনা বলে উঠলেন, পিতা, আপনি কি সত্যি আপনার পুত্রকে চিনতে পারছেন না? বরাহ অবশ্য এইবার মিহিরকে বেশ ভালো করে নিরীক্ষণ করলেন। সত্যি যুবকের চেহারায় তার পিতৃদেবের মুখের আদল যেন একেবারে বসানো। তখন খনা বলে চলল, পিতা, আপনি যে গণনা করেছিলেন সে গণনা ভুল হয়নি। আপনি গণনা করেছিলেন 100 বছর হবে আপনার পুত্রের আয়ু, কিন্তু একটা দুষ্টু মশা বাদিকের প্রথম অঙ্কটা লালা দিয়ে মুছে দিয়েছিল, তা আপনি লক্ষ্য করেননি। তাই সেই 100-র শূন্য যখনই মুছে গেল, তখনই আপনি ভাবলেন যে আপনার পুত্রের জীবনকাল মাত্র 10 বছর। আর বাকি ইতিহাসটা আপনার তো নিশ্চয়ই জানা আছে। কিছুক্ষণ আগে মহারাজ বিক্রমাদিত্যকেও আমি সেই ইতিহাস বলেছি। তখন বরাহ কান্নায়, দুঃখে, রাগে একেবারে মাটিতে লুণ্ঠিত হয়ে পড়লেন। তিনি শোক করবেন পুত্রের প্রতি এই হিংসা পোষণ করেছেন বলে, নাকি আনন্দ করবেন এতদিন পরে নিজের পুত্র এবং পুত্রবধূকে ফেরত পেয়েছেন বলে, নাকি নিজের কর্মের জন্য লজ্জা পাবেন যে গণনা তো তিনি করেছিলেন, আর একটিবার তিনি নিজের গণনা পুনরায় কেন করে, আর একটিবার সেই গণনার পুনরাবৃত্তি করলেই আজকে এতগুলো বছর, মাস, দিন তাকে আর তার গৃহিণীকে এত দুঃখ পেতে হতো না। তারপরে আর কি বন্ধুরা, জানোই তো, এরপর বরাহ, মিহির আর খনা তিনজনে মিলে মহারাজ বিক্রমাদিত্যের রাজসভা অলঙ্কৃত করে থাকলেন। উজ্জয়িনীতে কারোর আর দুঃখ রইল না। খনা আর মিহির মিলে প্রত্যেকের ভাগ্য গণনা করে বলে দিতেন সামনে তার কোনো বিপদ আছে কিনা। বন্ধুরা, তোমরা কি কেউ জ্যোতিষ মানো? আচ্ছা, তাহলে আমরা বরং একটা এপিসোডে একটু জ্যোতিষ চর্চা করব। আশির চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে
খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।